মেয়ে দেখতে আসার আগে নিশ্চয়ই মেয়ের সম্পর্কে খোঁজ খবর নিয়েই এসেছেন, তাই না? ছবিও নিশ্চয়ই দেখেছেন, সেখানে স্পষ্ট আমার মুখে সেতী রোগের লক্ষণ আছে। তাহলে কেন এসে অযথা অপমান করছেন? এতক্ষণ ভদ্রতা বজায় রেখে চুপ করে ছিলাম বলে দুর্বলতা ভেবে বসেছেন? বিয়ে না হলেও আমার বাবার আমাকে খাওয়ার মতো সামর্থ্য দিয়েছে সৃষ্টিকর্তা। তাছাড়া আমিও রোজগার করে নিজেকে চালাতে পারব। এত না ভেবে আপনারা আসতে পারেন। আপনাদের ছেলেকে বিয়ে না করলে মরে যাব না। রাগে গজগজ করতে করতে কথাগুলো একদমে বলল স্নেহা। স্নেহার বাবা মা, ভাই ভাবি মেয়েকে থামাতে ব্যর্থ হয়ে চুপ করে আছে। তখনই পিছন থেকে গম্ভীর কণ্ঠে কেউ বলে উঠল, কি হয়েছে এখানে? কণ্ঠে থাকা ব্যক্তিটি সকলের দৃষ্টি আকর্ষণে সমর্থ হল। এক দেখায় যে কেউ শ্যামা সুদর্শন উপাধি দিবে। স্নেহা তাকালো, দেখল ছেলেটাকে। এর আগেও ছেলেটাকে দেখেছে, তখন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলেও এই মুহূর্তে তার চোখে মুখে বিরক্ত, রাগের খেলা করছে। আগে দেখতে আসা সম্বন্ধগুলো ওর ভেঙে গেলেও তারা এই সম্বন্ধনটির মতো সামনাসামনি মুখের ওপরে অপমান করে কটু কথা শোনায়নি। মধ্যবয়সী মহিলাটি অপমানের মুখটা থমথমে হয়ে গেছিল। ছেলেটার কণ্ঠে শুনে গলায় কান্না ঢেলে বলল, দিব্য বাবা, তুই কারে পছন্দ করলি? এই মেয়ের দেমাগ দেখেছিস? যেই না রূপের ছিরি, আবার মুখে মুখে কথা বলে। স্নেহা মহিলাটির কাহিনী দেখে বিরক্ত নিয়ে বলল, রূপ নাই থাকতে পারে, কিন্তু আপনার মতো কুৎসিত মন মানসিকতা নেই। মহিলাটি মুখ ঝামটা দিয়ে বলল, চ্যাটান চ্যাটান কথা দেখেছিস? আমি তোকে এই মেয়ের সাথে কিছুতেই বিয়ে দিব না। মি দিব্য, আপনি আপনার পরিবার নিয়ে সসম্মানে বেরিয়ে গেলে খুশি হব। দিব্য এতক্ষণ পর পরিস্থিতি বুঝতে পেরে মুখ খুলল। মিস স্নেহা, আপনার সাথে আমি একান্ত কথা বলতে চাই। দিব্যর কথা শুনে স্নেহার রাগ বাড়তে লাগল। বলল, যেখানে বিয়েটাই হবে না সেখানে একান্ত কথা বলাটা বিলাসিতা? দিব্য স্নেহার মুখে শান্ত হয়ে তাকিয়ে বলল, আমি সেই বিলাসিতাটাই একটু করতে চাই। স্নেহা ভরকে গেলে ছেলেটার দিকে ভালো করে খেয়াল করল, কেমন শান্ত নির্মল সে দৃষ্টি, যেন কিছু বলতে চাই। মহিলাটা বলে উঠল, কি কথা বলবি ওর সাথে, যেখানে বিয়েটাই হবে না? দিব্য শান্ত কণ্ঠে ক্ষোভ ঢেলে বলল, আমার লাইফ আমাকে ডিসিশন নিতে দিন। এখানে আপনাকে কেউ হস্তক্ষেপ করতে বলেনি। স্নেহা দিব্যর মহিলার কথায় কেমন যেমন লাগল। মহিলাটা যে নিজেকে দিব্যর মা হিসাবে দাবি করেছিল। স্নেহার ভাবি এসে নিচু স্বরে বলল, একবার শুনেই দেখো কি বলতে চাই। ছেলেটাকে দেখে ওনার মায়ের মতো মনে হচ্ছে না, ভদ্রই লাগছে। স্নেহা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, আসুন আমার সাথে। দিব্য স্নেহার পিছনে পিছনে গেল। ছাদে রোদ অস্ত যাচ্ছে, মৃদু শীতল বাতাস বইছে, সাথে ছাদে থাকা ফুলের সুবাসে মম করছে চারদিক। স্নেহা বলল, কি বলতে চান তাড়াতাড়ি বলুন। দিব্য নির্লিপ্ততা কণ্ঠে বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই। স্নেহা তেতে উঠে বলল, নিচেই তো বললাম আপনাকে বিয়ে করব না। আপনার মা যেমন আপনিও তেমনই হবেন নিশ্চয়ই। আপনার মা তার আসল রূপটা এখনই দেখাচ্ছে, আপনি বিয়ের পর আপনার রূপটা দেখাবেন না তার কোনো নিশ্চয়তা নেই। উনি আমাকে জন্ম দেয়নি। উনি আমার মা না। স্নেহা ভরকে গেল, বুঝতে না পেরে বলল, আমার মা নেই। মারা গেছেন আমি ছোট থাকতেই। কিন্তু আপনার সাথে ওনার চেহারার মিল আছে। হ্যাঁ, উনি আমার খালা হয়, মায়ের যমজ বোন। ওনার রুক্ষ খারাপ ব্যবহারের জন্য ওনার ডিভোর্স হয়। তার বিয়ের করে চাকরি করত, বাপের বাড়িতেই থাকত।
কিন্তু আমার মা ছিল বিপরীত, আমার মায়ের ব্যবহার ছিল সুশীল। আমার মা মারা যাওয়ার পর সকলে আমার দেখাশোনা ও খালার গতি করে দিতে বাবার সাথে বিয়ে দেয়। অথচ তিনি আমার সাথেও রুক্ষ ব্যবহার করত। আমাকে সহ্য করতে পারত না, আবার ফেলেও দিতে পারত না, কোথাও একটা রক্তের টান আছে বলেই হয়তো। স্নেহা নিজের ভুল বুঝতে পেরে বলল, সরি, আপনাকে হার্ট করার কোনো ইন্টেনশন ছিল না। রেগেছিলাম তাই আর কি। ইটস ওকে। তাহলে আপনি আমাকে বিয়ে করছেন তো? আশ্চর্য, এখানে বিয়ে কোথা থেকে? আসল বললাম তো আমি আপনাকে বিয়ে করব না। যেখানে আপনার পরিবার আমাকে ও আমার পরিবারকে অপমান করেছে, এখানে আমার দোষটা কোথায়? স্নেহা ঘাবড়ে গেল, সত্যি তো, লোকটার দোষ কোথায়? আমতা আমতা করে বলল, আপনার দোষ নেই বলছেন? হুম, আলবাত আছে। আপনার জন্যই আমাকে দেখতে এসেছে। তার মানে আপনার জন্যই অপমানিত হতে হয়েছে। দোষটা আপনার, তাই না? আর হ্যাঁ, অমন খচ্চর মহিলার সাথে এক সংসারে অবশ্যই থাকতে পারব না। খারাপ লাগলে সরি, বাট নট সরি। আমার দোষের জন্য আম এক্সট্রিমলি সরি মিস স্নেহা। আর হ্যাঁ, সংসার আপনি আমার সাথে করবেন। সেখানে উনি থাকছে না, বিয়ের পর আপনি আমার সাথে ঢাকা থাকবেন। স্নেহা সন্দিহান চোখে তাকিয়ে বলল, আপনি আমাকে বিয়ে করার জন্য এত উতলা হয়ে গেছেন কেন বলুন তো? কোনো মতলব আছে নিশ্চয়ই। দিব্য আগের ন্যায় নির্লিপ্ততা কণ্ঠেই বলল, বিকজ আই লাভ ইউ। স্নেহা ভ্যাবাচ্যাকা খেয়ে ফ্যাল করে তাকিয়ে রইল। লোকটার চোখের দৃষ্টিতে তখন মুগ্ধতা বিরাজ করছে, সেটা স্নেহা স্পষ্ট দেখতে পাচ্ছে, সেখানে কোনো মিথ্যা নেই। চোখের ভাষাও এত স্পষ্ট হয়? এমনভাবে পড়ে ফেলা যায়? স্নেহাকে চুপ থাকতে দেখে দিব্য বলল, আপনাকে আমি এর আগে অনেকবার দেখেছি। আপনার কথা বলা, হাসি সবকিছু আমাকে খুব করে টানে। যে দিন আপনি আমার দিকে তাকালে আমার মন মস্তিষ্ক তখন থেকেই বলছে আমার আপনাকেই লাগবে। আমার আপনি হবেন তো? আমার আপনি হবেন তো? কথাটা স্নেহাকে নাড়া দিয়ে গেল। বলল, আমি এত সুন্দর নই। আমার আপনি আমার কাছে ভীষণ ভীষণ রকম সুন্দর। স্নেহা কপাট রাগ দেখিয়ে বলল, ফাজলামি পাইছেন? যেখানে প্রতিটা ছেলে নিজের বউকে সুন্দর হিসাবে কল্পনা করে চাইও, আর সেখানে আপনি আমার মতো শ্বেতি রোগে মুখে ভরা সাদা দাগ কুৎসিত মেয়েকে বিয়ে করবেন? নিজেকে এত তুচ্ছতাচ্ছিল্যে কেন করছেন? শ্বেতি একটা রোগ, এতে তো আপনার হাত নেই। স্নেহা চুপ রইল। দিব্যর সাথে কথা বলে ওর খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে, কিন্তু কিছুক্ষণ আগের অপমানের কথা ভাবলেই রাগ লাগছে। স্নেহাকে চুপ থাকতে দেখে দিব্য বলল, মিস স্নেহা, আপনার কাছে নীল স্বচ্ছ আকাশে সাদা সাদা খণ্ড খণ্ড মেঘের ভেলা কেমন লাগে? স্নেহা আনমনেই বলল, ভালো লাগে। আমারও ভালো লাগে, ভীষণ রকমের ভালো লাগে। আচ্ছা, আপনি কি আমার একলা জীবনের, সারা জীবনের সকাল সন্ধ্যার এক টুকরো আকাশমেঘ হবেন? স্নেহা তাকিয়ে রইল। দিব্য কিছু শোনার আশায় তাকিয়ে আছে। অনেকক্ষণ পরেও যখন স্নেহা কিছু বলছে না দেখে আবারও বলল, আকাশের গায়ে মেঘ থাকে বলেই না আমরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। নিচে চলুন। আপনি আমাকে বিয়ে করবেন না? দিব্যর কণ্ঠে আকুতি, বুকে তার আর্তচিৎকার। সেটা কি স্নেহা টের পেল? বোধ হয়। স্নেহা সে প্রশ্নের উত্তর না দিয়ে নিচে যাওয়ার উদ্দেশ্য পা বাড়িয়ে বলল, এত সুন্দর মিষ্টি মিষ্টি করে ফুল ছড়া প্রপোজ করলেন কেন? শাস্তিস্বরূপ বিয়ের পর বাড়ি ফেরার পথে আমার জন্য গোলাপ, বেলি ফুল অবশ্যই আনা লাগবে, না হলে সে রাতে আপনার ভাত বন্ধ। স্নেহা পিছনে ফিরে দেখল দিব্য মলিন মুখে স্বচ্ছ হাসির রেখা। স্নেহা নিজেও হেসে বলল,
আর কজনকে এভাবে পটিয়েছে তারও হিসাবটা দিবেন। আপনার সব ব্যবস্থা আমি করব। আপনিই একমাত্র। সমাপ্ত। অনুগল্প আকাশের গায়ে মেঘ। তাসনিমতা মান্না। রোহানের মতো হ্যান্ডসাম ছেলেকে ছেড়ে শেষমেশ একটা টাকলা সুগার ড্যাডিকে বিয়ে করছিস? যাই বলিস, রোহানের টাকা থাকলেও চারিত্রিক সমস্যা ছিল ঠিকই, তুই চাইলেই রোহানকে ঠিক করে নিতে পারতি। কিন্তু সুগার ড্যাডির টাকা আছে, এর চরিত্র কেমন বলা যাচ্ছে না। শুনেছি আবার বিসিএস ক্যাডার। বেলি, ঠিক মতো খোঁজখবর নিয়েছিস তো? বলা তো যায় না আগে আবার বউবাচ্চা আছে কিনা। কথাটা বলে বেলির বান্ধবীরা একযোগে মুখ চেপে হাসল। ওদের কটাক্ষ মুলকবাণী শুনে বেলির রাগে শরীর রিরি করে উঠল, দুঃখে আখিজোড়া ছলছল করে উঠল। কান্না পেল। ওরা কি পরিস্থিতি জানে না? জেনেও কিভাবে মজা করতে পারে? ওদের হাসাহাসির মধ্যে বেলির ভাবি এসে বলল, খাওয়া দাওয়ার দিকে যাও গো তোমরা, আমি বেলিকে একটু খাইয়ে দিই। বিয়ে তো এখনো হলো না, আগেই খাবো? হ্যাঁ, কাজীর আসতে নাকি দেরি হবে। ঘর খালি হতেই বেলির অক্ষিকল দিয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ল। বেলির মুখের সামনে খাবার ধরল ওর ভাবি। বেলি কাতর কণ্ঠে বলল, ভাবি প্লিজ সবাইকে বোঝাও না আমি এই লোকটাকে বিয়ে করব না, লোকটার সাথে আমাকে যায় না। সবাই হাসাহাসি করছে। বেলির ভাবি চম্পা কপট রাগ দেখিয়ে বলল, লোকটা আবার কি? কিছুক্ষণ পরই ওর সাথে তোর বিয়ে। এখন এসব কথা কেন বলছিস? আর ছেলেটা কিসে খারাপ আমারে দেখা? লোকটার বয়স বেশি। সবাই সুগার ড্যাডির বউ, টাকলার বউ বলছে। আমি ওনাকে বিয়ে করব না। আস্তে কথা বল, বরপক্ষে লোকজন শুনলে খারাপ ভাববে। আর যার যার ইচ্ছে বলুক, ছেলে তো ভালো। দেখাতে কি আসে যায়, টাকাই তোকে সুখে রাখবে। ভাবি, টাকাই সব না। মানুষ আগে চেহারাটা দেখে, তাদের দুটো মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, রেসপেক্ট, ট্রাস্ট এগুলোই ইম্পর্টেন্ট। টাকা থাকলে ওগুলো এমনই চলে আসবে। তাই আর জ্ঞান না দিয়ে খা। চম্পাকে বোঝাতে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিল বেলি। বেলির বিয়ের খবর শোনার পর থেকেই সে খুশি সংসারে ননদের হস্তক্ষেপকে সহ্য করে। যা হবে সামনে দেখা যাবে। এমন ভাগ্যর পরিহাসের জন্য ও কিছুটা দায়ী। সেদিন যদি প্রেমিক হুম, এখন সে প্রাক্তন প্রেমিক রোহানকে একটা মেয়ের সাথে আলিঙ্গনে পার্কে দেখে হাইপার হয়ে সিন ক্রিয়েট না করত, তাহলে আজ বিয়ের পিঁড়িতে বসতে হতো না। সেই সিন ক্রিয়েটের জন্যই বাবা মা, ভাই ভাবি নিজের সম্মান থাকতে থাকতে মেয়েকে বিয়ে দিয়ে বিদায় করতে চাইছে। তাও এমন ছেলে যার বয়স বেশি। বেলির আকাশ সমান অভিমান হল, পরিবারের ওপরে আরেকটা বার কি সুযোগ দিতে পারত না? সে কি দোষ করে ফেলনা হয়ে গেছে যে তাকে অপাত্রে দান করে দিচ্ছে? এই ওদের ভালোবাসা? খাওয়া দাওয়া, বিয়ে, বিদায়ের পাত চুকিয়ে যখন নতুন বাড়ি, নতুন পরিবেশ, নতুন নতুন মানুষের মুখ কাউকে চেনে না, ও বুকটা হুহু করে উঠল। ওখানে পাড়ার লোকজনের ফিসফিসানি কানে আসল বেলির। আবিরের রাজকপাল কত সুন্দর বউ পেয়েছে দেখেছ? টাকা থাকলে সুন্দরী বউ ওড়ে ওড়ে আসে, এমনিতেই বুঝছ সব টাকার খেলা। বেলি চিত্ত কেঁপে উঠল। সবাই কি ওকে লোভী ভাবছে? ও মোটেও লোভী না। মাথায় ওর বিভিন্ন কথা ঘুরপাক খাচ্ছে। বাসর ঘরে ফুলে সজ্জিত খাটে অনুভূতি শূন্য মৃত্যু মানুষের ন্যায় বসে আছে। নিজেকে বিসর্জন দেওয়ার জন্য তখন শব্দ করে আবির এসে ওকে বিনয়ী, নম্রতা কণ্ঠে সালাম দিল। বেলি উঠে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে আবির বলল, পায়ে হাত দিয়ে সালাম করতে নেই, মুখে সালামই যথেষ্ট। বেলি নিম্ন স্বরে মুখে সালাম দিয়ে অন্যমনস্ক হয়ে বলল,
শুরু করুন। আবির হাতের ঘড়ি খুলতে খুলতে বেলির কথা বুঝতে না পেরে ভ্রু যুগল কুঁচকে বলল, কি শুরু করব? আবিরের কথায় বেলি সম্বিত ফিরে পেল, অমনি আতকে উঠে শুকনো ঢোক গিলল, বলল, জি কিছু না। চেঞ্জ করে অজু করে আসুন, নফল নামাজ পড়ব দুজনে। আবির কথাগুলো বলতে বলতে থেমে গেল, প্রশ্ন করল, আপনি নামাজ পড়তে পারবেন? কোনো সমস্যা নেই তো? লোকটা ওকে আপনি সম্বোধন করল কেন? প্রশ্নটা করতে গিয়েও করল না। লোকটার আচার আচরণে বেশ অবাকই হল। বেলি ইতস্তত করে বলল, জি সমস্যা নাই, পারব। দুজনে নীরবে নামাজ সম্পাদন করল। নামাজ শেষ করে বেলি বুঝতে পারল না ও এখন কি করা উচিত। চুপচাপ দাঁড়িয়ে রইল, লোকটার কাছ থেকে কিছু শোনার আশায়। আবির বেলির ভাবনার অবসান ঘটিয়ে বলল, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন, কোনো অসুবিধা বা দরকার হলে দ্বিধা করবেন না। বেলি মাথা নাড়িয়ে সায় জানিয়ে বিছানার একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আবির লাইট অফ করে দিয়ে ড্রিম লাইট দিতেই বেলি ভীত হয়ে নিজেকে আরও গুটিয়ে নিল। মিনিট 15 পরেও কিছু বুঝতে পারল না, পিছনে ফিরে দেখল আবির বিপরীত মুখী হয়ে শুয়ে আছে। বেলি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ক্লান্তিতে ঘুমের দেশে পাড়ি জমাল। আজ 1 সপ্তাহ কাটছে শ্বশুরবাড়িতে, এর মধ্যে রিসিপশনে একদিন বাবার বাড়ি থেকে ঘুরে এসেছে। এই দিনে আবিরের সুশীল শালীনবিনয়ী ব্যবহারে মুগ্ধ না হয়ে পারল না বেলি। যতই দেখছে ততই যেন মুগ্ধতা, সম্মান বেড়েই চলেছে। তাছাড়াও বাড়ির প্রতিটা মানুষের ব্যবহারই ভালো। আসলেই ভালো নাকি সব সাজানো? প্রথম প্রথম তাদের ব্যবহার বিরক্ত, অভিনয় মনে হলেও আস্তে আস্তে উপলব্ধি করতে পারছে আসলেই তারা সুন্দর মনের সুখী মানুষ, সুখী পরিবার। বেলি একটু একটু করে সকলের সঙ্গে মিশে যেতে লাগলেও আবিরের সাথে হুহানা এই 3টা শব্দ ছাড়া কথা হয় না। তাও আবির যদি না কথা বলে বেলি আগবাড়িয়ে কিছু বলে না। স্রোতের ন্যায় সময় বহমান দেখতে দেখতে বিয়ের 1 মাসের বেশি পেরিয়ে গেছে। বাড়ির সবার সাথে বেলি সম্পর্কের উন্নতি হলেও আবিরের সাথে তার সম্পর্কের কোনো উন্নতির লক্ষণ দেখা যায় না। বাড়ির সদস্য বলতে শাশুড়ি, ছোট ননদ, দেবর। বড় ননদের বিয়ে হয়ে গেছে। আবির সকালে অফিসে যায়, রাতে বাসায় ফিরে, রাতে দুজন একই কক্ষে একই বিছানায় থাকে, তবুও তাদের মধ্যে অসীম দূরত্ব। শরীরের নয়, মনের। একটু আগলেই হাত বাড়ালেই শরীর ছোঁয়া যাবে ঠিকই, কিন্তু কেউ আগায় না। তাদের মধ্যে অদৃশ্য এক লুকোচুরি খেলা চলছে, দুজনেই সেটা টের পাই। তাদের এমন অস্বাভাবিক আচার আচরণ খেয়াল করল আবিরের মা। তিনি খেয়াল করল দুজনেই দুজনের থেকে পালাই পালাই ভাবে থাকে সবসময়। ভেবেছিলেন নতুন বিয়ে, লজ্জা পাচ্ছে হয়তো, কদিন পর ঠিক হবে, কিন্তু বিয়ের 1 মাস পরেও যখন তাদের মধ্যে কোনো পরিবর্তন দেখল না, তখন তিনি বেলির সাথে একান্ত কথা বলল। বেলি মা, তুমি কি জানো তুমি আমার খুব পছন্দের? আমিই তোমাকে নিজে পছন্দ করে ছেলের বউ করে এনেছি। ছেলেকে যখন জিজ্ঞাসা করলাম তার কোনো পছন্দ আছে কিনা, ও কি বলল জানো? বেলি অসম্মতি জানিয়ে প্রশ্নান্তক চোখে তাকিয়ে রইল। বোঝার চেষ্টা করছে শাশুড়ি কেন এসব নিয়ে পড়ল হঠাৎ। তিনি আবার বলার শুরু করল। বলল, তুমি পছন্দ করে আনো, সে যেন তোমার মেয়ে হয়ে থাকতে পারে। আমার ভাইবোনদের আরেকটা বোন আনো, তোমাকে আমি আমার ছেলের বউ ভাবিনি, নিজের মেয়ে ভেবে এসেছি প্রথম দিন থেকেই। তুমিও আমাকে সহ বাড়ির সবাইকে আপন করে নিয়েছ ঠিকই, কিন্তু আসল মানুষটাকে অবহেলা করে যাচ্ছ। শাশুড়ির শেষোক্ত কথায় বুঝতে অসুবিধা হল না, বিব্রতবোধ করে মাথা নিচু করে নিল। বেলি জানে আবির নিঃসন্দেহে একটা ভালো মানুষ, তবুও কেন জানি সবটা মেনে দ্বিধার দুয়ার খুলতে গেলেই সেসব কথাগুলো মাথায় ভেসে আসে। আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছো?
বিয়ে সম্পর্কেটা পবিত্র, হুট করে জড়িয়ে গেলেও এই সম্পর্ক ছাড়া যায় না হুট করে। আমি জানি মা হয়ে ছেলের সংসারে বা স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্কের মধ্যে ঢোকা উচিত নয়, তবুও বলবো সময় দাও সম্পর্কের সমস্যাগুলো দুজন দুজনের মধ্যে মেলে ধরো, দুজনেই সহজ হওয়ার চেষ্টা করো। বেলি মাথা নাড়িয়ে সায় জানালো, আমি যে তোমাকেই শুধু কথাগুলো বললাম এমন নয়। সম্পর্ক ঠিক রাখার জন্য উভয় পক্ষেই সম্মতি থাকা উচিত। কাল রাতেই আবিরকে আমি একই কথাগুলো বলেছি। বেলি মনে মনে একটু চমকে গেল বোধ হয়। বেলি আবিষ্কার করল এই সামনে বসে থাকা মহিলাটির ব্যক্তিত্ব অসাধারণ। তার ছেলে হিসেবে আবির কখনো খারাপ হতে পারে না। মায়ের আদর্শ সন্তান সে। বেলি আনমনে হেসে ফেলল। শাশুড়ি তার হাসি দেখে মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিলেন। বেলি যে তার আর আবিরের সম্পর্ক নিয়ে ভাবে না ঠিক তা নয়। সে ভাবে, কিন্তু সে ভাবনার কোনো সাহারাকুল পায় না, তার ভাবনার বিলীন ঘটে। হতাশা এসে ঝেঁকে ধরে। শাশুড়ির কথা শুনে অশান্ত মনটা হুট করে শান্ত হয়ে গেল। মন বারংবার বলছে, রূপে কি যায় আসে? বয়সের সাথে সাথে তার রূপও তো ক্ষয় যাবে, তখন কি আবির ওকে অবহেলা করবে, দূরে ঠেলে দিবে? তখন ওর কি হবে? কোথায় যাবে? বাপের বাড়ি যে সে এখন মেহমান, ফিরে গেলে ভাবি অশান্তি করবে। এমন না যে ওর নিজে রোজগার করে খাওয়ার ক্ষমতা নেই, সে ক্ষমতা আছে। কিন্তু এবাড়ির মানুষগুলোর প্রতি ওর কেমন মায়া জন্মে গেছে। মন বলে উঠল, আর আবির তার প্রতিও মায়া জন্মেছে হয়তো। আবির বাড়িতে আসলে বেলি কথা বলতে কেমন আনিজি লাগছিল। ইতস্তত করে বলল, আপনার প্রতিদিন এত দেরি হয় কেন? একটু তাড়াতাড়ি আসতে পারেন না? আবির আবির্ভূত হয়ে তাকালো বেলির দিকে। প্রতিদিনই সম্পর্কটা একটু সহজ করার চেষ্টা করে ওই, কিন্তু বেলির কোনো পদক্ষেপ নেয় না, এড়িয়ে চলে। আবিরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বেলির ইতস্ততবোধ হুড়হুড় করে বাড়তে লাগল। অস্বস্তিরতায় ললাট বেয়ে চিকন অশ্রু গড়িয়ে পড়ল। আবির বলল, হঠাৎ ঘামছেন কেন? শরীর খারাপ লাগছে নাকি? বেলি জিহ্বা দিয়ে শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে নিয়ে আমতা আমতা করে বলল, না না, ঠিক আছি। আপনি বিয়ের আগে তাড়াতাড়ি ফিরতেন, বিয়ের পরেও কদিন তাড়াতাড়ি ফিরতেন, আর এখন তাড়াতাড়ি ফিরেন না কেন? আবির কি বলবে খুঁজে পেল না। সে তো এমনি দেরি করে ফিরে। বেলি ওকে দেখলে সবসময় নিজেকে গুটিয়ে রাখে, তাই দেরি করে ফিরে বিভ্রান্তিতে পড়ে বলল, আজকাল কাজের চাপটা একটু বেশি যাচ্ছে, তাই আর কি। ও, আপনার সময় হবে কবে? কেন বলুন তো? বেলি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে হুট করে নিঃসংকোচ করে বলে ফেলল, এমনিতেই আপনার সাথে বেড়াতে যেতাম। আপনার সাথে তো কখনো বেড়াতে যাওয়া হয়নি। বেলির হঠাৎ বদল যেন আবিরের হজম হচ্ছে না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বোঝার চেষ্টা করছে বেলিকে। বলল, এই শুক্রবার ছাড়া ছুটি হবে না? আচ্ছা, তাহলে ওই দিন বিকালে বের হব। কথাগুলো বলে বেলি রুম থেকে বেরিয়ে আসল। আবিরের দৃষ্টি সীমানার বাইরে এসে যেন হাফ ছেড়ে নিঃশ্বাস ছাড়ল। এতক্ষণ যে কত বহু কষ্টে কথাগুলো বলেছে সেটা ওই ভালো জানে। শুক্রবার বিকালবেলা আবির বেলিকে ডাকতে রুমে এসে দেখল তার অর্ধাঙ্গিনী নীল রঙে নিয়েকে সাজিয়েছে। তার নাম বেলিফুল হলেও দেখতে লাগছে অপরাজিতা ফুলের মতো। এই দিকে দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। যে কোনো সম্পর্কে বন্ধুত্বটা খুবই জরুরি। আবিরকে দেখে বেলি বেডের ওপর থেকে নীল রঙের পাঞ্জাবিটা এগিয়ে দিয়ে বলল, এটা পরে আসুন। আবির বিনাবাক্য ব্যয় পাঞ্জাবিটা পরে এসে খেয়াল হলো শাড়ি আর পাঞ্জাবিটা কপাল সেট। আবির বেলিকে এই প্রথম বেড়াতে যেতে দেখে আবিরের মা খুবই খুশি হলেন। আবির রাস্তায় বেরিয়ে বলল, কিসে করে যাবেন?
বাইক বের করব? না, রিকশায় চলুন। রিকশায় এই প্রথম দুজনে কাছাকাছি পাশাপাশি বসল। টিএসসিতে গিয়ে লেকের পাড়ে বসে বেলি বলল, একটা গান গেয়ে শুনান তো। আমি গান গাইতে পারি না। কি পারেন? আবির উত্তর দিতে পারল না। সত্যিই তো কি পারে ও? আপনি এত ভদ্রলোক কেন বলুন তো? ছেলেদের এত ভদ্র হতে নেই। আবির হাসল। বলল, আমি ভদ্র নই। আমি খুবই অভদ্র। আপনি আমাকে মন থেকে মেনে নিলেই আমার অভদ্রতা প্রকাশ পাবে। বেলি ভরকে গেল, ফ্যাল করে তাকিয়ে রইল, বলল, মানে? সে মানের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। বলল, জানেন আপনাকে আমার মা পছন্দ করে এনেছে। আমি বিয়ের আগে আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, আমি আপনার মুখ থেকে শুনতে চেয়েছিলাম আপনি আমাকে বিয়ে করে রাজি কিনা বা আমাকে আপনার পছন্দ কিনা। কিন্তু আপনার ভাবি বলল আপনি আমার সাথে কথা বলতে চান না, যা বলার বা শোনার বিয়ের পরে। ওনার কথা বিশ্বাস করা ভুল ছিল, আমার আপনার মুখ থেকে শুনতে হতো। বিয়ের দিনই বিষয়টা জানতে পারি আপনার আমাকে পছন্দ নয়। সেই মুহূর্তে পিছিয়ে আসাটা আপনার ও আমার পরিবারের উভয়ের জন্যই সম্মানহানি হতো। তাছাড়া বিয়ে ভেঙে গেলে একটা মেয়ের ওপরেই বেশি ঝড় যায়। আমি এই কদিনে রিয়েলাইজ করেছি আপনি আমার সাথে মানিয়ে নিতে চাইছেন। সেটা সত্যি খুবই ভালো। আমি খুশি হয়েছি। কিন্তু আপনাকে যদি পিছন থেকে কেউ জোর করে আপনার ইচ্ছের বিরুদ্ধে আমাদের সম্পর্কটার একটা গতি করে দিতে চাই, তাহলে বলবো নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছু করবেন না প্লিজ। বেলি হতভম্ব হয়ে গেল, আবিরের দিকে তাকিয়ে আছে, কি বলা উচিত বুঝতে পারছে না, সবটা তালগোল পাকিয়ে যাচ্ছে। আবির আবার বলল, আমি জানি না আমার মা আপনাকে কি বলেছে, মা তো সন্তানের সংসারের কথা ভেবেই বলেছে। আপনি প্লিজ কিছু মনে করবেন না। আমার মা আসলে আমাদের জন্য এতটা করেছে যে তার ওপরে রাগ জিনিসটা আসে না। আমি যখন মাধ্যমিক দিয়েছি বাবা তখন মারা যায়। আমাদের আর্থিক অবস্থা তখন শোচনীয়, পরিবারে বাবাই একমাত্র উপার্জনদাতা ছিলেন, সেই চলে গেল। 4 ছেলেমেয়ে নিয়ে মায়ের নাজেহাল অবস্থা, নিজের কথা না ভেবে আমাদের একটু ভালো রাখার জন্য কি না করেছে। মায়ের কষ্ট দেখে আমিও আয় রোজগার করার চেষ্টা শুরু করলাম। নিজের পড়াশোনাসহ পরিবারে একটু খরচ দেওয়ার চেষ্টা, পাশাপাশি জমিতে চাষ। একটু একটু করে উন্নতি হতে লাগল। আমি পড়াশোনা শেষ করে চাকরি পেলাম, মাকে আর কাজ করতে দিলাম না, বোনকে বিয়ে দিলাম, নিজেও বিয়ে করলাম। এ কথাগুলো বলার একমাত্র উদ্দেশ্য হলো আমার মা কিংবা পরিবারের ওপরে আপনার বিরক্ত আসলে আপনি তাদেরকে প্লিজ কটু কথা শোনাবেন না, রাগ উঠলে আমাকে যা খুশি বলতে পারেন, আমি কিছু মনে করব না। আবির আবারও কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার বয়সটা কিন্তু এতটাও বেশি নয়, আপনার থেকে আমি 9 বছরের বড়, সেটা স্বাভাবিক। আসলে দুশ্চিন্তা, বিষণ্ণতা, পড়াশোনার চাপ, নিজের যত্ন না নেওয়া সব একসাথে এর জন্য চুলগুলো উঠে গেল। আমার নিজের ভবিষ্যতের বা নিজের চিন্তা আসতো না কখনো। বেলি কিছুক্ষণ চুপ করে থেকে আবিরের দিকে তাকিয়ে বলল, আমার এমন আপনিটাকেই পছন্দ। প্রথমে বিয়েটা মেনে নিতে কষ্ট হলেও আমি বিয়েটা মেনে নিয়েছি। কেউ আমাকে জোর করেনি। আপনি জানেন আমার একটা প্রেম ছিল, কিন্তু সেখানে মায়া ছিল না। আপনার ওপরে কেন জানি আমার মায়ার টান হয়। আর মানুষ মায় জড়িয়ে পড়লে আর বের হওয়া যায় না। আবির তাকিয়ে রইল। বেলি আবিরের বাহু জড়িয়ে ধরে বলল, চলুন, ক্ষুধা লেগেছে, খালি প্রেম আসছে না। আবির ডানভ্রু উঁচু করে বলল, আপনি আমার সাথে প্রেম করছেন? হ্যাঁ, বরের সাথেই প্রেম করছি। আর আপনার এই আপনি আজ্ঞে ছাড়েন তো। বউকে কেউ আপনি বলে? তো কি বলে? আপনি জানেন না? তুমি বলে।
আবির বেলির কানের কাছে গিয়ে নিচু স্বরে বলল, তুমি করে বললে কিন্তু আবিরের ভালোবাসা মাখতে হবে বেলিকে। আবিরের কথা বুঝতে বেগ পেতে হলো বেলিকে, যখন বুঝতে পারল লজ্জায় মিয়ে গেল। সমাপ্ত। অনুগল্প আবির মাখা বেলি। তাসনিমতা মান্না। হাসিস না তো, তোর ভাঙঙ্গা দাঁতের ভয়ঙ্কর হাসি দেখলে আমার ভয় লাগে। জবার কথা শুনে জুইয়ের হাসি হাসি মুখটা নিমিষেই আধার এসে ভর করল। জুই আর ওখানে দাঁড়ালো না, ছলছল চোখে দৌড়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। সময়টা তখন ঠিক দুপুর, গ্রামের রাস্তাঘাট ফাঁকা, কাকপক্ষীটির দেখা নেই। জুই নদীর চরে হিজল গাছের ছায়ার নিচে বসে রইল। চোখ দিয়ে তখনও পানি পড়ছে। সে কান্নার কোনো শব্দ নেই, নিঃশব্দে বোবা কান্না। এই তো গত বছর কলপারে পিছলিয়ে পড়ে গিয়ে সামনের দাঁত ভাঙল। সেই থেকে হাসলেই সবাইকে জুইকে নিয়ে হাসাহাসি করে। কত কটূক্তি হজম করেছে, কিন্তু প্রতিবারই ওর এমন কান্না পায়। কিন্তু আজ যখন শুনল বড় বোনের বিয়ে ঠিক হয়েছে বড়লোক ছেলের সাথে, তাই তো তখন জুই হাসি হাসি মুখে জবাকে জিজ্ঞাসা করেছিল, আপা তোমার বিয়ে ঠিক হয়েছে, ওরা তো মেলা বড়লোক, তোমাকে সুখী রাখবে, তুমি বিয়েতে খুশি তো? জবার মনমেজাজ খারাপ, তাই তো তখন ক্ষিপ্ত হয়ে উপরোক্ত কথাটি বলেছে। জবা কখনো জুইকে ভাঙঙ্গা দাঁত নিয়ে কিছু বলে না, উল্টে জবাই জুইকে সান্ত্বনা দেয়, অনেক কিছু বোঝায়, জুই মনে জোর পাই। কিন্তু আজ জবার কাছে এমন কথা শুনে জুই ভেঙঙ্গে গুড়িয়ে গেল। তাই তো আজ এত বেশি কষ্ট হচ্ছে। এই পিচ্ছি, তুমি কাঁদছ কেন? জুই চোখের পানি মুছে বলল, আমি মোটেও পিচ্ছি না, ক্লাস 9-এ পড়ি, মেলা বড় হইয়া গেছি। রুহান নিভৃতে হাসল, বলল, আচ্ছা তা বুড়ি, আপনি কাঁদছিলেন কেন শুনি? জুই রেগে গেল, বলল, আমি মোটেও বুড়ি না, আপনি যান আপনার কাজে, আমাকে কাঁদতে দিন। আচ্ছা কাঁদো, আসি। জুইয়ের এতক্ষণে খেয়াল হল রুহান চেয়ারম্যানের ছেলে, সেই সাথে দাঁতের ডাক্তারও। জুই তাড়াতাড়ি ঘাড় ঘুরিয়ে দেখল রুহান বেশ কিছু দূর এগিয়ে গিয়েছে। জুই দৌড়ে গিয়ে রুহানের পথ আগলে দাঁড়িয়ে কাচুমাচু করে বলল, ছোট সাহেব মাফ করিয়েন, আমি ওমনভাবে বলতে চাইনি। হয়ে গেছে। আপনি আম্মারে কিছু বইলেন না, আম্মা আমারে মারব। রুহান বুকে হাত গুজে ভ্রু কুচকে তাকিয়ে বলল, তাই নাকি? আচ্ছা বলবো না। আপনি তো দাঁতের ডাক্তার, তাই না? হুম। আর দাঁতের ডাক্তার কেমন শোনায় না, ডেন্টিস্ট বলতে পারো। সে যাই হোক, আচ্ছা এই দেখেন আমার সামনের দাঁত ভেঙে গেছে। দাঁত বড় হয় না কেন? আপনি আমারে দাঁত বড় করার ঔষধ দিবেন? দাঁত ভেঙে গেলে তো দাঁত বড় হয় না, এর মেডিসিনও নেই। তাহলে আমার দাঁত কি হইব? সারা জীবন এমন ভাঙঙ্গা দাঁত নিয়ে থাকতে হবে? উহুম, এখন তো দাঁত ডেঞ্চার করা যায়, মানে দাঁত খুলে কৃত্রিম দাঁত লাগানো যায়। জুই খুশি হয়ে গেল, পরমুহূর্তে টাকার কথা ভেবে নিভে গেল। মেলা টাকা লাগবো না? হ্যাঁ, তা তো লাগবেই। ও, আপনি সাইজাগুইজা কই যান? ঢাকায় যাচ্ছি। আবার কবে আইবেন? ঠিক নাই। কেন? আমাকে তোমার মনে পড়ে? জুই সহজ সরল মনে বলল, হ্যাঁ। আচ্ছা আপনি জানগা, আপনারে কত দেরি করাই দিলাম। রুহানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। জুই চলে যেতে নিলেই রুহান বলল, তোমার এই ভাঙ্গা দাঁতের জন্য মন খারাপ? জুই মন খারাপ করে বলল, হ্যাঁ। জানেন ছোট সাহেব, সবাই আমার হাসিকে ভয়ঙ্কর বলে, ভয় পাই, বিরক্ত হয়, হাসাহাসি করে, আমার খুব কষ্ট হয়। রুহান জুইয়ের কথা মন দিয়ে শুনল, বলল, এসব মিথ্যা কথা। তোমার হাসি সুন্দর। আমি জানি সাহেব, আপনি আমারে মন ভুলানো কথা বলতেছেন। উহুম, আমি কখনো মিথ্যা বলি না। আচ্ছা আমি যদি তোমার দাঁত ঠিক করে দিই, মানে ডেঞ্চার করে দিই,
সে তো মেলা টাকা, ও তো টাকা আব্বা দিতে পারবো না। টাকা আমি দিব। আপনি কেন শুধু শুধু এতগুলা টাকা দিবেন? শুধু শুধু কেন দিব, তার বদলে তোমার আব্বার কাছ থেকে তার একটা দামি জিনিস চেয়ে নিব। জুই ভয় পেয়ে বলল, না না, আমার ভাঙঙ্গা দাঁতই ঠিক আছে। রুহান হেসে উঠে বলল, আচ্ছা থাকো, তবে এবার আমার সত্যিই দেরি হয়ে যাচ্ছে। এই ব্যাপারে পরে ডিসকাস করব। 1 মাস পর রুহান গ্রামে এসেছে। নদীর চরে হিজল গাছের ডালে জুইকে দেখে বলল, এই দুপুর বেলা গাছে উঠেছ কেন? সাহেব, এই দেখেন আমার দাঁত ঠিক হয়ে গেছে। সেই খুশিতে গাছে উঠেছি। রুহান অবাক হয়ে বলল, তাই নাকি? কিভাবে হলো? জাদু জাদু, সবই জাদু। আপনি বাড়ি যান, অনেক দূর থেকে আসছেন। রুহান মাথা হেলিয়ে চলে গেল। জুইকে বেশি ঘেটল না, বড্ড টাইয়াদো। রুহান খাওয়া শেষ করে বসে রয়েছে। মাচাচি গল্প করছে, কথায় কথায় বলল, আহারে, জুই মেয়েটা কেমনে চলে গেল ভাবলেই কষ্ট লাগতেছে। রুহান অবাক হয়ে বলল, জুই মানে ও খালেদ চাচার ছোট মেয়ে? হ্যাঁ রে বাবা, জানিস 1 সপ্তাহ আগে মেয়েটার বড় বোন জবার বিয়ে ছিল, কিন্তু জবা প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে। ছোট মেয়েটাকে ওর বাপমা জোর করে বিয়ে দিতে চাইলে বড় বোনের ঠিক করা বরের সাথে তারাও অনেক কথা শোনালে ভাঙঙ্গা দাঁতের মেয়ে তারা নিবে না। এসব শুনে মেয়েটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল। রুহানের রুহু কেঁপে উঠল। চোখের কোণে পানি জমল, বিড়বিড় করে বলল, তুমি আমার কাছে মরিচিকা, মরিচিকায় রয়ে গেলে? দেখা দিও, আরও একবার ছুতে না পারি তুমিময় মরিচিকাটাকে তো দেখতে পারব। সমাপ্ত। তুমিময় মরিচিকা অনুগল্প। তাসনিমতা মান্না।